ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত তার যে সাফল্য এবং ব্যর্থতা এ বিষয়ে একটি চুলচেরা বিশ্লেষণ করব। বলা হয়ে থাকে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতায় আসার পর, অর্থাৎ তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছিলেন, 3 মাসের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠান করেছিলেন। কিন্তু একটা কথা বলা হয়, আপনি যখন কম্পেয়ার করবেন, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার মানে হচ্ছে একদম সিমিলার, অলমোস্ট সিমিলারের মধ্যে আপনি কম্পেয়ার করবেন। তবে বিশ্লেষণটা অনেক দীর্ঘ হবে বিধায় আমরা এর পার্ট 1টা আজকে বিশ্লেষণ করব। আশা করি ধৈর্য সহকারে শুনবেন এবং অবশ্যই এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। প্রবল ছাত্র আন্দোলনের মুখে গত 5ই অগস্ট 2024 সালে যখন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন, এরপরে গত 8ই অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে দেশে আসেন এবং ওই দিনই সন্ধ্যার সময় ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী ছাত্রদের রিকোয়েস্টেই তিনি ক্ষমতায় আসার জন্য মনস্থির করেন এবং পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট কর্তৃক শপথ গ্রহণ করেন। এতে গেল তার শপথ অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড। আপনারা জানেন, তিনি ক্ষমতায় আসার পর থেকেই একটি বিশেষ মহল তাকে ব্যর্থ করবার জন্য এমন কোনো টেকনিক বা এমন কোনো পদক্ষেপ নাই যে তারা গ্রহণ করে নাই। আজকে সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পেছনে যে কারণগুলো ছিল, অর্থাৎ তিনি কি কারণে ক্ষমতায় এসেছেন, সে বিষয়ে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, বিকজ উনি একজন বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট ব্যক্তিত্ব। ওনার ক্ষমতায় আসার ফলে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। আমাদের মূল 3টা এক্সপেকটেশন ছিল। একটা হচ্ছে অবশ্যই পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের বিচার করা। তিনি গত 15 বছর দেশকে যে ভেঙে চুরে ভেঙে একাকার করেছিলেন, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এক ব্যক্তি এবং এক পরিবার এবং এক দলকেন্দ্রিক তিনি যে দেশ গঠন করেছিলেন, সেইটার একটা সংস্কার আমরা চাই এবং আমরা চাই একটা বিচার ব্যবস্থা। মূলত ছাত্র যখন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিল, তখন তারা দেশের বিভিন্ন দেয়ালে তারা অনেক কথাগুলো লিখেছিল। সেখানে সংস্কার কথাটা কিন্তু, বা নতুন বাংলাদেশের কথাটা কিন্তু অনেক বেশিভাবে উচ্চারিত ছিল আর কি। তো আমরা দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর উনি কতগুলো সংস্কারের জন্য উনি কাজে হাত দিয়েছিলেন। কি কি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সংস্কারগুলো তিনি করবার চেষ্টা করেছিলেন এবং তিনি স্বাধীন সংস্কার কমিশনও তিনি করে দিয়েছিলেন। এই সংস্কার কমিশনগুলোর মধ্যে কি কি ছিল? এক ছিল হচ্ছে জনপ্রশাসন সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কার, বিচার ব্যবস্থা বিভাগ সংস্কার, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, শ্রমখাত সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন, স্থানীয় সরকার উন্নয়ন বিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এগুলোর বাইরে এটা গেল 11টা সংস্কার কমিশন। এগুলোর বাইরেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার তিনি করেন নাই বলে আমাদের মনে হয়েছে, সেটা হচ্ছে শিক্ষা খাত সংস্কার কমিশন। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে এর আগের শিক্ষা কারিকুলামে ছাত্ররা কিভাবে সাইকেল চালানো, আলু ভর্তা করার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হয়েছিল। এগুলোর মাধ্যমে সুপরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি আজকে পর্যন্ত। এখানে বেশ কয়েকটা সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কিছু আছে যেমন নারী সংস্কার কমিশন এই মুহূর্তে না করলেও চলতো। তো যাই হোক, তিনি স্বাধীন সংস্কার কমিশন গঠন করেছিলেন। তাদের জন্য নির্ধারিত সময়ও অ্যালোকেশন করা ছিল, কিন্তু অনেক সংস্কার কমিশনই নির্ধারিত সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দিতে পারেননি। বাই দিস টাইমে এখন পর্যন্ত এই 10 মাসের মধ্যে সবগুলোই সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর বা তার অফিস বরাবর তারা প্রেরণ করেছেন। আর বিচার ব্যবস্থার বিষয়ে বলতে গেলে সেটা হচ্ছে বিচার ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। সেটা হলো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পুনর্নিয়োগ হয়েছে এবং আপনারা জানেন যে পতিত স্বৈরাচারের বিচার করবার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে
ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেই বিচার কার্যক্রমগুলো কিন্তু সরাসরি টেলিভিশনের মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়ে দেবার জন্য আমরা দেখেছি যে সেটা অনলাইনে সম্প্রচার করা হয়েছে। ফাইন, এতে গেল হচ্ছে কি কি জিনিসগুলো তাদের পক্ষ থেকে গঠন করা হয়েছিল। বলা হয়ে থাকে যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ক্ষমতায় আসার পর, অর্থাৎ তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছিলেন, 3 মাসের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠান করেছিলেন। কিন্তু একটা কথা বলা হয়, আপনি যখন কম্পেয়ার করবেন, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার মানে হচ্ছে একদম সিমিলার, অলমোস্ট সিমিলারের মধ্যে আপনি কম্পেয়ার করবেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন বা অন্তর্বর্তীকালীন সরকার যখন তিনি গঠন করেন, তখনকার পরিস্থিতি আর 2024 সালের পরিস্থিতি মোটেই এক ছিল না। 2024 সালের পরিস্থিতি, শেখ হাসিনা কর্তৃক 15 বছরের তার নিজস্ব সেট তিনি গঠন করেছিলেন। সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলোতে তিনি তার নিজস্ব লোক বসিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর থেকেই একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। ব্যাংকগুলো থেকে সমস্ত লুটপাট হয়ে গেছিল টাকা পয়সা, সেই সমস্ত কিছু রিস্ট্রাকচার করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে অনবরত অলমোস্ট প্রত্যেক দিন বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন দাবিতে শাহবাগ চত্বর অস্থির করা হয়েছে। কি কি সমস্যাগুলো তৈরি করা হয়েছিল সেগুলো আমি একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আনসার বিদ্রোহ দিয়ে গন্ডগোল করার চেষ্টা করা হয়েছিল। সচিবালয়ের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সংখ্যালঘুদের মন্দির, আপনারা জানেন, দিনের পর দিন মাদ্রাসা এবং মসজিদের ইমাম বা মুয়াজ্জিনরা পাহারা দিয়েছে যেন সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার না আসে। আর বাই দিস টাইমে পার্শ্ববর্তী দেশ থেকে প্রচণ্ড রকম প্রেশার, তাদের যে মিডিয়াগুলোতে মিথ্যা কথা, অনবরত মিথ্যা রিপোর্ট, তথ্য সন্ত্রাস, তথ্য বোমা দিয়ে মানুষকে অস্থির করবার চেষ্টা করা হয়েছিল। এই সমস্ত বিশৃঙ্খলাগুলো তৈরি করা হয়েছিল। এরপরে ঢাকার সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। আপনারা জানেন যে ওই সমস্ত বিশৃঙ্খলা অনেকে হতাহত হয়েছে। তারপরে কি চিন্ময় কৃষ্ণ দাস নামে এক ভদ্রলোককে গ্রেপ্তার করবার মধ্য দিয়ে তিনি জাতীয় পতাকা উপরে তাদের যে পতাকা তিনি উত্তোলন করেছিলেন, সেই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং এটাকে নিয়েও একটা বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হয়েছিল। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিও অনেক অশান্ত করবার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন সেখানে একজন সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন। এরপরে যে সমস্ত বর্তমানে চলছে, সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের একটা বিশৃঙ্খলা বা তাদের ভাষায় তারা তাদের দাবি নিয়ে বিভিন্ন রকম দাবি নিয়ে তারা উপস্থাপন করেছেন। এই জন্য সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। তার আগে প্রাথমিক শিক্ষকদের নিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। অলমোস্ট আমরা এগুলো হচ্ছে একটা মোটা দাগের যে বিষয়গুলো সেটা আপনাদেরকে উপস্থাপন করলাম। এছাড়া কম বেশি 200-রও বেশি দাবি দেওয়া নিয়ে তারা বিভিন্ন সময়ে ঢাকা শহরের বিভিন্ন রাজপথ তারা অবরোধ করা হয়েছিল। এটা তো গেল এই সমস্ত বিষয়। এছাড়া পার্শ্ববর্তী দেশের যে সমস্ত তথ্য বোমা বা তথ্য সন্ত্রাস অনবরত মানুষজন করে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে এই সরকার অনেক বিচলিত। এছাড়া একটা বড় গোষ্ঠী তো আপনারা জানেনই যে তারা কখনোই এই দেশ শান্তিভাবে চলে, শান্তি মতো চলে, তারা কখনোই চায় না। তারা বিভিন্নভাবে এই সরকারকে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে এবং এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত অসুবিধার মধ্য থেকে বর্তমান সরকারকে কাজ চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এর মধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফা বৈঠক করেছেন এই সংস্কার কমিশনারগুলোর বিষয়ে যেন ঐক্যমত সৃষ্টি হয়। অলমোস্ট ঐক্যমতের কাছাকাছি সবগুলো চলে আসছে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি চাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠান করে এই সরকার। যেমন নির্বাচন কমিশন তারা মাঝে মধ্যে বলে থাকে তারা সম্পূর্ণ রকম প্রস্তুত নির্বাচন অনুষ্ঠান করবার জন্য, কিন্তু এই সরকার অ্যাটলিস্ট বিএনপি চাচ্ছে যেন একটা সুন্দর নির্বাচনের রোডম্যাপ
বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা এই দাবি অবশ্যই করবে। তারা যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চায়, এবং এই দাবিটা কিন্তু বাংলাদেশের আরো অনেক দলই করেছে। আমার জানা মতে একমাত্র জামাত ইসলামী চাচ্ছে এপ্রিলের দিকে, আগামী বছর 26-এর এপ্রিলের দিকে নির্বাচন, কিন্তু বিএনপি চাচ্ছে 2025-এর ডিসেম্বরের মধ্যে ইলেকশন। সে যাই হোক, আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করব, সবগুলো বাধা বিপত্তি তারা পেরিয়েছেন। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ পাচার বিদেশে হয়ে গেছে, সেই সমস্ত অর্থ ফিরিয়ে আনবার জন্য এই সরকার আপ্রাণ চেষ্টা করছে, বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করছে, এবং এই সরকার পার্শ্ববর্তী দেশে যে রকম একটা প্রেসারে ফেলেছিল, সেই পার্শ্ববর্তী দেশের কাছে কখনোই এই সরকার মাথা নত করে নাই, বাট এই সরকার চাচ্ছে যে কখনোই প্রভু আর ভৃত্যের সম্পর্ক না, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের সঙ্গে, নেইবারিং কান্ট্রিগুলোর সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু বরাবরই আমরা দেখতে পেয়েছি একটা বড় দেশ, সেই দেশটি ওই ধরনের কোনো মন মানসিকতা তাদের মধ্যে নাই, তারা কখনোই হাত বাড়িয়ে দেয়নি। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন রকম এমবার্গো তৈরি করা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা চাই এই সরকার যেন ডিসেম্বরের মধ্যে একটা ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন দেয় এবং বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় আবার ফিরে আসে। সেই লক্ষ্যেই আমরা প্রত্যাশা করছি। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, আমি বলবো বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে সমস্ত বিশৃঙ্খল বা অসহযোগের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে, তাতে করে ফুল কনসেন্ট্রেশন অনেক জায়গায় করতে পারে নাই। আর শুরুতেই অনেকেই যারা রাজনৈতিক বিশ্লেষক, সবারই ধারণা একটা টিম তখনই ভালো করে যখন টিম মেম্বাররা অনেক ভালো, মানে যোগ্যতা সম্পন্ন এবং স্কিলফুল হয়। আমরা সবাই ধরে নেই ডক্টর মোহাম্মদ ইউনূসে তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা, তার যে কর্মদক্ষতা, ওয়ার্ল্ডে যে তার কানেকশন, তার যে নেটওয়ার্ক, তার যে পরিচিতি, তার যে সম্পর্ক, এই বিষয়ে তার কারো কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করে, তিনি যে তত্ত্বাবধায়ক সরকারের অন্যান্য উপদেষ্টা নিয়েছেন, এই উপদেষ্টা কমিটির মধ্যে বেশ কয়েকজন সম্পর্কে মানুষের অনেক সন্দেহ আছে যে এরা আসলে ঠিকমতো পারফর্ম করতে পারছে কিনা। তারপরেও আমি বলবো যে এই সরকার যে খুব ভালো করছে অবশ্যই না, আবার খুব খারাপ করছে তাও না, কারণ হচ্ছে পরিস্থিতিটাই আসলে তাকে অতটা ভালো পারফর্ম করতে দেয় নাই। কারণ হচ্ছে গত 15 বছরের যে সেট আপ, এই 15 বছরের সেট আপের বেশিরভাগ লোকই তাকে অসহযোগিতা করেছে বিভিন্ন ক্ষেত্রে। তো যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে এদেশে একটি গণতান্ত্রিক ধারা আবার পুনর্বহাল হবে, এদেশে আবার জিডিপি বাড়বে, মানুষের মাথাপিছু ইনকাম বাড়বে, এদেশের উৎপাদনশীলতা বাড়বে, এদেশের কর্মদক্ষতা বাড়বে, এদেশের মানুষ সবসময় শান্তিপ্রিয় মানুষ। তবে যদি নির্বাচন দিতে সময় লাগে তাহলে অনেকে আশঙ্কা করছে যে কোনো তৃতীয় পক্ষ এখানে ক্ষমতা অধিগ্রহণ করতে পারে, এবং সেক্ষেত্রে নির্বাচন আদৌ হয় কিনা সন্দেহ, মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে উঠেছে। আরেকটা কথা সেটা হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন এই সরকারের সময় অনেকগুলো মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, এটার পিছনে কারণ অনুসন্ধান করলে দেখা যায় এই মিল ফ্যাক্টরি বেশিরভাগ মানুষই ছিল স্বৈরাচারের দোসর। তারা এই স্বৈরাচার পতনের পর এই সমস্ত মালিকরা তারা দেশত্যাগ করেছে। তারা দেশ ত্যাগ করার ফলে শ্রমিকরা ঠিকমতো বেতন পায় নাই, সে সমস্ত শিল্প কলকারখানায় অনেক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এর ফলশ্রুতিতে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তারপরেও সরকার চেয়েছে কোনো না কোনোভাবে এই শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে রাখার জন্য। আমরা আশা করছি সরকার এই বিষয়ে আরও সচেতন হবেন, মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য অনেক সচেষ্ট হবেন। বর্তমানে আইন শৃঙ্খলা আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো, আমরা এই কথা নির্দ্বিধায় বলতেই পারি। সংখ্যালঘুরা অনেক ভালো আছেন, এবং যে ঘটনায় ঘটুক না কেন তার একটা প্রতিকার সবসময় হচ্ছে। তবে আমরা চাই যে আবারও ওই একটা বিষয়, সেটা হচ্ছে নির্বাচন যত দ্রুত হয় ততই দেশে শান্তি ফিরে আসবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বর্তমানে। বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের আগে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই যেন, এই বছরের ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন হয়, সে লক্ষ্যেই কাজ করছে দলটি। আমরাও আশা করছি যে সরকার যেন সুন্দর একটি নির্বাচন উপহার দেয়, যাতে করে আমরা
আবার গণতান্ত্রিক ধারায় দেশ ফিরে আসে। শুধু শ্রোতা এই রিপোর্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ভবিষ্যতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ।